হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতির পর্ব 3-তে। আজকের এই পর্ব 3-তে আমরা যে বিষয়গুলোর উপরে আলোকপাত করব, ডিএলএড এর পুরো অর্থ কি, এবং এই সংক্রান্ত এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে এলিমেন্টারি বলতে কি বোঝানো হচ্ছে। অর্থাৎ যখনই আমাদের জিজ্ঞেস করা হতে পারে যে ডিএলএড এর পুরো অর্থ কি, যেহেতু আমরা প্রত্যেকে যাচ্ছি সেখানে ডিএলএড কোর্স করে, সো এই প্রশ্নটা কিন্তু করা হতেই পারে। এবং তার সাথে সাথে আমরা যখনই এই প্রশ্নের উত্তর দেব, আমাদের তার রিগার্ডিং প্রশ্ন আসতে পারে যে এলিমেন্টারি যে শব্দটা আপনি বললেন সেই শব্দটা আসলে কি। আমি সবকিছু বিস্তারিত যাব, প্রথমে এক ঝলক দেখে নিই যে আজকের কি কি বিষয় রয়েছে। তারপরে দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে প্রাথমিক শিক্ষক হতে ডিএলএড যে ট্রেনিং মাস্ট করা হয়েছে অর্থাৎ বাধ্যতামূলক করা হয়েছে, তা কি করা উচিত? যদি হয় তাহলে কেন? ডিএলএড এ শিখেছেন এরকম কি কি আপনি বিদ্যালয়ে পাঠদানে প্রয়োগ করবেন? খুব ভাইটাল একটা প্রশ্ন, খুব ভালো অ্যান্সার আসবে এখান থেকে। একটি শিশু আপনার ক্লাসে অমনোযোগী, ক্লাস চলাকালীন কি করবেন? একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে, আপনি কি করবেন? খুব সুন্দর প্রশ্নগুলো কিন্তু আজকে রাখা হয়েছে। এডুকেশন অর্থাৎ শিক্ষা বলতে আপনি কি বোঝেন, বা স্বামীজি শিক্ষা সম্পর্কে কি বলেছিলেন? এই হচ্ছে আজকের যে প্রশ্নগুলো আমরা রেখেছি সেই প্রশ্নগুলো, ঠিক আছে? তো আজকের প্রত্যেকটা বিষয় একটা একটা করে আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে অবশ্যই ক্লাস শুরুর আগে বলে দেব যে টার্গেট ডাব্লিউপি টেট 2024-এর কিন্তু স্পেশাল ম্যাথসের ক্লাস, অর্থাৎ বেসড অন কনসেপচুয়াল ম্যাথস অ্যান্ড পেডাগজি, দুটোই ক্লাস একসাথে আমরা শুরু করেছি। ম্যাথস অ্যান্ড ম্যাথসের পেডাগজি, যেখানে 6 মাসে লাইভ হবে এবং 1 বছরের ভ্যালিডিটি, অর্থাৎ পরের টেট কিন্তু এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তোমাদের লাইভ ক্লাস পাবে, সমস্ত লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস এবং তার মক টেস্ট সবকিছু থাকবে, পিডিএফ, ক্লাস নোট সবকিছু আমাদের একসাথে পাবে এই কোর্সে। মাত্র 615-এ 1 বছরের কোর্স 615, মানে প্রতি মাসে তোমাদের দেখো 51 টাকা, তার কিছু বেশি পড়ছে, অর্থাৎ 51 টাকা ধরেই চলতে পারো। 51 টাকা করে প্রতি মাসে তোমরা পাচ্ছ এই গুরুত্বপূর্ণ কোর্সটি, ঠিক আছে? তো এই কোর্সে অবশ্যই প্রত্যেকে জয়েন করতে এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবে, ঠিক আছে? তো চলে আসি আজকের আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ডিএলএড এর ফুল অর্থ কি বা পুরো অর্থ কি? কি বলবে ডিএলএড এর পুরো অর্থ কি, এটা তোমরা প্রত্যেকে নিজেরাই জানবে। ডিএলএড এর যেটা পুরো অর্থ সেটা হচ্ছে, এক সেকেন্ড ভাই, হ্যাঁ, তাহলে ডিএলএড এর যে পুরো অর্থ সেটা হচ্ছে ডিপ্লোমা ইন এডুকেশন। তোমরা প্রত্যেকে সুন্দর করে বলবে যে ডিপ্লোমা ইন এডুকেশন। আচ্ছা, ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, সেই জন্য আমি এলিমেন্টারি শব্দের অর্থ এখানে জিজ্ঞেস করেছি, এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে? তো তখনই সাথে সাথে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে যে আপনি এই যে এলিমেন্টারি কথাটা শব্দটা ইউজ করলেন, এই এলিমেন্টারি শব্দটা আসলে কি, বা এলিমেন্টারি বলতে কি বোঝানো হচ্ছে, আপনি কি বলবেন? তাহলে এই এলিমেন্টারি যে শব্দটা, এলিমেন্টারি অর্থাৎ কি, যে প্রাথমিক যে বিষয়টা, ঠিক আছে? অর্থাৎ আমরা জানি যে আমাদের যে বিদ্যালয়ে শিক্ষা যে ব্যবস্থা, সেখানে ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে ক্লাস 8, ঠিক আছে? 1 থেকে ক্লাস 8 অর্থাৎ 6 থেকে 14 বছর পর্যন্ত যে সমস্ত বাচ্চারা রয়েছে, 6 থেকে 14 বছর পর্যন্ত বিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা সেটা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা। তো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা এই ক্লাস 1 থেকে 5 এবং 6 থেকে 8 এই যে শিক্ষা ব্যবস্থা, এটাকে আমরা এলিমেন্টারি এডুকেশন বলছি। অর্থাৎ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা 1 থেকে রয়েছে 8 পর্যন্ত, যে কারণে এই শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণভাবে রয়েছে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে? বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, এটাকে আমরা এলিমেন্টারি বলছি, ঠিক আছে? তো এটাই তুমি তোমার মতো করে খুব সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করবে, ওকে? তাহলে এলিমেন্টারি বলতে আমরা কি বলছি? আমরা বলছি যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যেখানে ক্লাস 1 থেকে একদম 8 পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ 6 থেকে 14 বছরের যে বাচ্চার শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাকেই এখানে তুলে ধরা হয়েছে এলিমেন্টারি হিসেবে, যেটা সম্পূর্ণভাবে ফ্রি এবং বাধ্যতামূলক, ঠিক আছে? এরপরে দেখো প্রশ্ন হচ্ছে, প্রাথমিক শিক্ষক হতে এই যে ডিএলএড ট্রেনিং
যেটা বাধ্যতামূলক করা উচিত, এটা কি বাধ্যতামূলক করা উচিত? যদি হয় কেন? প্রশ্ন করা হয়েছে। আপনার উত্তর কি হবে? যে প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে ডিএলএড ট্রেনিং বাধ্যতামূলক করা উচিত কি উচিত নয়? খুব ভালো একটা প্রশ্ন, এবং এটার অবশ্যই আমাদের উত্তর আসবে কি হ্যাঁ, অবশ্যই করা উচিত। কেন করা উচিত? আমরা জানি যে ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এখানে আমাদের যে কোর্সটা করানো হচ্ছে, ট্রেনিং করানো হচ্ছে, সেটা বাচ্চাদের আমরা আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আমাদের যে বিষয় নিয়ে আমরা পড়াশোনা করি সেই বিষয়ের গভীরতা থাকতে পারে, বা প্রত্যেকটা বিষয় আমরা ভালো করে অধ্যয়ন করেছি সেটার আমাদের গভীরতা আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু সেই বিষয়টা আমরা যখন দ্বিতীয় কাউকে বোঝাবো, সেটা কিভাবে বোঝাবো? সেই বিষয়গুলো যদি আমরা কোনো সায়েন্টিফিক মেথডে বা বিজ্ঞান বা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা যদি সেটা বাচ্চাদের সামনে তুলে ধরতে পারি, সেই জন্য যে ধরনের ট্রেনিং প্রয়োজন সেটাই হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে আমাদের শেখানো হয়ে থাকে। তাই আমাদের এই ট্রেনিংটা শিক্ষকতা পেশায় যাওয়ার আগে খুবই দরকার। ঠিক আছে, এইভাবে তোমরা গুছিয়ে বলতে পারো। কারণ আরো কিছু বিদ্যালয়ের সিচুয়েশন এমন আসতে পারে, দেখো, যেখানে তোমাদের কিন্তু সেই পরিস্থিতি আমাদেরকে হ্যান্ডেল করতে হয়, তাই না? তো সেই পরিস্থিতিতে কিন্তু আমরা সেই সব কিছুগুলো ডিএলএড থেকে শিখতে পারি। অর্থাৎ একজন ট্রেনিং এবং নন ট্রেনিং যদি বা আনট্রেন্ড যদি আমরা টিচারের কথা বলি, তাহলে সেই আনট্রেন্ড টিচার বিষয়ের গভীরতা আছে এবং ট্রেন টিচার তারও বিষয়ের গভীরতা আছে, কিন্তু বেটার ক্লাসে উপস্থাপন কে করতে পারবে? যে আনট্রেনিং টিচার তার থেকে যে ট্রেন টিচার তিনি, কারণ তার মধ্যে সেই বিষয়গুলো রয়েছে যে কিভাবে আমাদের পড়াতে হবে, এই বিষয়গুলো আমরা ট্রেনিং থেকে শিখতে পারি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা নিজেদের মতো সুন্দর করে গুছিয়ে বলবে এই পয়েন্টগুলো, যে আমাদের এই ট্রেনিংটা অবশ্যই প্রয়োজন আছে, কারণ যেটা বললাম আমি, এই বিষয়গুলো তোমরা অবশ্যই তুলে ধরতে পারো। ঠিক আছে, ডিএলএড এ শিখেছেন এরকম কি কি আপনি বিদ্যালয়ে পাঠদানে প্রয়োগ করবেন? তো পাঠদানে দেখো, প্রয়োগ করার জন্য আমরা প্রচুর জিনিস রয়েছে যেগুলো আমরা তুলে ধরতে পারি এখানে। ঠিক আছে, তো আমরা এই বিষয়গুলো তুলে ধরতে পারি যে আমরা বিদ্যালয়ে যখন পাঠদান শুরু করব, ঠিক আছে, হয়তো ক্লাসে আমরা যাচ্ছি শ্রেণীকক্ষে, ঠিক সেই সময়েও আমরা কিভাবে শুরু করব, সরাসরি হয়তো কোনো একটা বিষয়, সেই বিষয়ে আমরা হয়তো পড়াবো আগে থেকে ঠিক করেছি, তাহলে সেই বিষয়ে আমরা প্রথমে যেমন বাড়িতে একটা লেসন প্ল্যান তৈরি করতে হবে, অর্থাৎ কি পড়াবো সেই সম্পর্কিত একটা প্ল্যান আগে থেকে আমাদের তৈরি করতে হবে, সেটা আমরা পাঠদানে ইউজ করব। তাহলে সেই প্ল্যানটা আমরা কিন্তু এই ডিএলএড থেকে শিখেছি, সেই অনুযায়ী আমরা একটা পাঠ তৈরি করব এবং সেটা আমরা ক্লাসে গিয়ে সেটা পড়াবো। তাহলে আগে থেকে আমরা লেসন প্ল্যানটা তৈরি করছি, সেই ক্ষেত্রে আমরা ডিএলএড থেকে যা শিখেছি সেটা ইউজ করতে পারছি, এবং ক্লাস শুরুর থেকেই আমরা যে বিষয় পড়াবো সেই বিষয়েই কিন্তু ঢুকে যাচ্ছি না। প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপরে ধীরে ধীরে আমাদের যে স্তর, সেই আয়োজন স্তরের দিকে যাচ্ছি, অর্থাৎ পাঠদানে আমরা যাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলোর কথা তোমরা একটু পড়বে, সেই স্কিলগুলোর কথা কিন্তু এখানে তুলে ধরবে তোমরা। ঠিক আছে, যে এই স্কিলগুলো আমরা ইউজ করব বা অ্যাপ্লাই করব পাঠদানের ক্ষেত্রে, তাতে করে যেমন কোশ্চেনিয়ারিং রয়েছে, ঠিক আছে, ইউজ অফ ব্ল্যাকবোর্ড রয়েছে, তো এই সমস্ত কিছু ডিএলএড এ রয়েছে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়বে, যেগুলো ডিএলএড এ তোমরা পড়েছো, একবার করে চোখ বুলিয়ে নেবে যে এই বিষয়গুলো আমরা পাঠদানের ক্ষেত্রে ব্যবহার করবো। আমরা সরাসরি কোনো একটা বিষয় পড়িয়ে দিচ্ছি, তাতে করে বাচ্চারা ইন্টারেস্টেড হয় না, তখন বাচ্চারা বিরক্ত হয়, ক্লাসে চিৎকার করবে, চেঁচামেচি করবে, পাশের জনকে একটু খোঁচা দেবে, ঠিক আছে, এইভাবে ডিস্টার্ব করবে আর কি। ঠিক আছে, কিন্তু আমরা এই বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বৈজ্ঞান পদ্ধতিতে যখন আমরা পড়াবো বা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে যখন পড়াবো, তখন কিন্তু এই সমস্যাগুলো আসবে না। একটি শিশু আপনার ক্লাসে অমনোযোগী, ক্লাস চলাকালীন কি করবেন? দেখো, এই প্রশ্নের উত্তরগুলো কখনো ভুল হয় না, কারণ আমরা যেভাবেই বলি সেটা আমরা যদি লজিক খাড়া করতে পারি সেখানে সঠিকভাবে, তাহলে সেটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, এই কাজটা এক একজন টিচার তো এক এক কাজ করবে, তার মানে কি এক একজন টিচার যেটা করছে সেটা ভুল? কখনোই নয়, এটা তুমি যেটা করবে সেটাই ঠিক, যদি সেটা সঠিক লজিক তুলে ধরতে পারো। একটি শিশু আপনার ক্লাসে অমনোযোগী, ক্লাস চলাকালীন কি করবেন?
প্রথমে সেই বাচ্চাটার সাথে আমাকে কথা বলতে হবে যে তুমি যে এই কাজটা করছো, আমি যে জিনিসটা পড়াচ্ছি তোমার কি ভালো লাগছে না? তাহলে তোমার যদি ভালো না লাগে, কেন ভালো লাগছে না? হয়তো আপনি অঙ্ক করাচ্ছেন, একটা বাচ্চা অমনোযোগী, তাহলে তাকে বলতে হবে যে তুমি যে ক্লাসে আমি তখন অঙ্ক করাচ্ছি, তুমি এই কাজটা করছো না, আমি যেটা করতে দিচ্ছি, তুমি কেন করছো এরকম? তোমার কি এই অঙ্ক ক্লাসটা ভালো লাগছে না? তুমি আমাদের সাথে সেই বিষয়টা বলো, পরিষ্কারভাবে বলো, কোনো ভয় নেই। এভাবে আমরা তাকে অভয় দিতে পারি, দিয়ে তার কি সমস্যা হচ্ছে, তার কি অঙ্কের প্রতি সমস্যা না আমার প্রতি সমস্যা, সেই বিষয়টা আমাকে বুঝতে হবে যে আমি যে পদ্ধতিতে পড়াচ্ছি সেটা কি তার সমস্যা, নাকি তার এই সাবজেক্টটার প্রতি সমস্যা, নাকি কোনো কারণ রয়েছে, কি কারণ সেটা আমাদের জানতে হবে। তারপরে তাকে বোঝাতে হবে যে এই বিষয়গুলো তার করা উচিত নয়, ক্লাসে যখন কোনো একজন শিক্ষক পাঠদান করছেন এরকম করবে না কখনো, তাতে করে তোমার নিজেরই ক্ষতি হবে। এই বিষয়গুলো আমরা তাকে বোঝাতে পারি এবং আশা করি এই বিষয়গুলো সেই বাচ্চাটা সুন্দরভাবে বুঝতে পারবে। ঠিক আছে? একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে, আপনি কি করবেন? দেখো, একজন শিক্ষক যখন ক্লাসে রয়েছেন, তো একজন ছাত্র দেরি করে এলো, সেই শিক্ষক কি করবেন? তাকে বকাঝকা করবেন, তাকে ঢুকতে দেবেন না, এমন কাজ কখনোই করা যাবে না। ঠিক আছে? কোনো একটা শিশু ক্লাসে দেরি করে এসেছে, কোনো কারণেই হয়তো দেরি করে এসেছে, হয়তো রাস্তায় তার আসতে দেরি হয়েছে, বা বাড়ি থেকে বেরোতে দেরি হয়েছে, বা বাড়ি থেকে, আমরা যখন প্রাথমিক শিক্ষকে বিদ্যালয়ে পড়াই, তো বেশিরভাগ বিদ্যালয়গুলো কিন্তু গ্রাম লাগোয়া বা ইত্যাদি হয়ে থাকে, একদম মূল শহরের মধ্যে সাধারণত কম থাকে বিদ্যালয়। তো সেই ক্ষেত্রে একটা বাচ্চা, হয়তো আপনি গ্রামের স্কুলেই পড়াচ্ছেন, সেক্ষেত্রে একটা বাচ্চা তার বাড়িতে হয়তো দেখা গেল খাবার তৈরি করতে দেরি হয়েছে সকালে, কারণ গ্রামের মায়েরাও পারিবারিক বিভিন্ন কাজে কিন্তু যুক্ত থাকেন। ঠিক আছে? তো সেই কারণেও তার দেরি হতে পারে, তো আপনি কিন্তু সেখানে তাকে ঢুকতে বাধা দিতে পারেন না। ঠিক আছে? তো কি করব তাহলে? আমরা সেই বাচ্চাটাকে আমরা অবশ্যই ক্লাসে, শ্রেণীতে তাকে যথারীতি ঢুকতে দেব এবং বসতেও দেব। ঠিক আছে? যদি এখানে ঢুকতে দেওয়া হবে কিনা জিজ্ঞেস করা হয়নি, আমি জাস্ট এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে তাকে ঢুকতে দেওয়া হবে এবং বসতেও দেওয়া হবে। এবার আমাদের কি কাজ হবে? সেই বাচ্চাটা যদি অল্প কিছু পরে আসে, হয়তো দেখা গেল জাস্ট ক্লাস শুরু করেছি, তার একটু পরেই এলো, তাহলে আমি যে জিনিসটা আমি পড়ালাম সেটা যদি সম্ভব হয়, হ্যাঁ, যদি সম্ভব হয়, আমি সেটা আরেকবার সামারাইজ করে বলে দিলাম, তাতে করে সে একটু বুঝতে পারলো, তারপরে বাকি যারা রয়েছে তাদেরও সুবিধে হলো, এবং তারপরে আমরা ধীরে ধীরে আবার যেভাবে চলছিলাম সেভাবে ধীরে ধীরে ক্লাসটা কন্টিনিউ করব। এবং যদি অনেকটা পরে এসে থাকে সেই বাচ্চারা, তাহলে আমরা প্রথম থেকে শুরু করলে অনেকটা বাকি বাচ্চারাও কি হবে? পিছিয়ে পড়বে। সেই কারণে যেখান থেকে যেভাবে চলছিল, আমি সেই বাচ্চাটাকে বলবো তুমি বসো, মনোযোগ দিয়ে শোনো, তারপরে প্রথমে যে বিষয়টা আলোচনা হয়েছে আমি তোমাকে আবার আলাদা করে বলে দেবো, তাহলে সেই কাজটাও করা যেতে পারে, সেই বাচ্চাটারও ক্ষতি হলো না, আর বাকিদেরও কোনো সমস্যা হলো না। গুড কোশ্চেন। কোশ্চেন নম্বর 7 বলেছে, হোয়াট ইজ দ্য এডুকেশন, বা এডুকেশন বা শিক্ষা বলতে আপনি কি বোঝেন? একটা ভাইটাল কোশ্চেন করে ফেলেছে, তাই না? এডুকেশন বা শিক্ষা বলতে কি বোঝেন? তো এই প্রশ্নটার খুব ভালো মতো তোমরা কিন্তু অ্যান্সার করবে, এবং অবশ্যই নিজেরা প্রত্যেকে নোট ডাউন করে নেবে যে দেখো শিক্ষা কি। শিক্ষা এটা প্রচুর রকম ভাবে এক্সপ্লেন করা যেতে পারে। ঠিক আছে? যেমন মনে করো শিক্ষা কি? শিক্ষা হলো জ্ঞান লাভের একটি পদ্ধতিগত, বলা যেতে পারে যে প্রক্রিয়া, তাই না? জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া, এবং বলা যেতে পারে যে একটা ব্যক্তির আভ্যন্তরীণ যে সমস্ত সম্ভাবনাগুলো রয়েছে তার পরিপূর্ণ বিকাশের যে পথ, সেটাই হচ্ছে শিক্ষা, তাই না? বা বলা যেতে পারে যে একজন ব্যক্তি তার অন্তর্নিহিত যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলীর পূর্ণ বিকাশের, ঠিক আছে, পূর্ণ বিকাশের জন্য যা তাকে উৎসাহিত করে সেটা শিক্ষা। বা একজন ব্যক্তিকে সমাজে উৎপাদনশীল সদস্য হিসাবে প্রতিষ্ঠা লাভের যে সাহায্য করে সেটা হচ্ছে শিক্ষা বলা যেতে পারে। তো এইভাবে আমরা শিক্ষার বা এডুকেশনের ডেফিনেশনটা সহজে নিজের মতো করে সুন্দরভাবে কিন্তু তাদের সামনে তুলে ধরতে পারবো। নেক্সট বলেছে, স্বামীজি শিক্ষা সম্পর্কে কি বলেছিলেন? স্বামীজির যে ডেফিনেশন ছিল শিক্ষা সম্পর্কে কি ছিল মনে আছে প্রত্যেকের? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ একজন শিক্ষার্থীর মধ্যে বা একজন ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত বা সুপ্ত যে বিষয়, সেটার
বাইরে বের করে নিয়ে আসার কাজটা যে করে সেটাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ অন্তর্নিহিত যে শক্তি একজনের মধ্যে থাকছে, সেই অন্তর্নিহিত শক্তির বহিঃপ্রকাশ ঘটায় শিক্ষা। ঠিক আছে, এটা স্বামীজির ডেফিনেশন ছিল শিক্ষা সম্পর্কে। এর অর্থ যদি তোমাকে বলা হয় যে এর অর্থ কি স্যার, আপনি একটু বলতে পারবেন, তাহলে তুমি এইভাবেও বলতে পারবে, খুব সুন্দর উদাহরণ বা এক্সপ্লেন করতে পারবে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, যে স্বামীজি যেটা বলেছিলেন যে গীতায় প্রত্যেকে মুখ ঢুকিয়ে বসে থেকো না। ঠিক আছে, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে, দেখো একটা উদাহরণ দিতে পারো এইভাবে, যে আগেকার দিনে যে সাদা চকমকি পাথর ছিল, ঠিক আছে, সেই যে চকমকি পাথর, সেই চকমকি পাথর যদি পড়ে থাকে, সেই পাথর কিন্তু পড়ে থাকবে। ঠিক আছে, কিন্তু সেই পাথর দুটোকে আমরা যদি ঘষা দিই, সেক্ষেত্রে কি হবে? আগুন উৎপন্ন হবে এবং স্ফুলিঙ্গ উৎপন্ন হবে। এই যে স্ফুলিঙ্গ তার অন্তর্নিহিত শক্তি, এটা তার ভেতরেরই শক্তি, কিন্তু সেই স্ফুলিঙ্গটা আমরা যে দেখতে পাচ্ছি, ঘষা দেওয়ার ফলে সেটা দেখতে পাচ্ছি, এবং এই ঘষা দেওয়ার কাজটা হচ্ছে শিক্ষার কাজ। অর্থাৎ একটা ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত শক্তি, সেই শক্তিটাকে ঘষা দিয়ে তার মধ্যে থেকে স্ফুলিঙ্গটাকে বাইরে বের করে নিয়ে আসার যে কাজটা করবে, সেই কাজটা করবে হচ্ছে শিক্ষা। অর্থাৎ বুঝতে পারলে প্রত্যেকে, যে একটা বীজ, যে বীজটা আমরা যদি রেখে দিই ঘরের মধ্যে, সেই বীজটা বীজ অবস্থায় থাকবে, বাট সেই বীজটা যখন আমরা নিয়ে গিয়ে বাইরে মাটিতে পুঁতে দেব, রোপণ করব, তারপরে সেখান থেকে একটা বটবৃক্ষ তৈরি হবে। অর্থাৎ সেই বীজের মধ্যে একটা সুপ্ত অন্তর্নিহিত শক্তি ছিল, যে শক্তির বহিঃপ্রকাশ হচ্ছে কে করলো? এখানে রোদ, জল, বৃষ্টি এগুলো করলো। এবং এই কাজটাই হচ্ছে শিক্ষার কাজ, যে সেই বীজের মধ্যে যে সুপ্ত শক্তি লুকিয়ে রয়েছে, সেই শক্তিটাকে বাইরে বের করে নিয়ে আসার কাজটাই করবে কে? শিক্ষা করবে। তো আজকের সেশন আমি এখানেই শেষ করব। নেক্সট পর্বে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আসব। প্রত্যেকের সঙ্গে থাকবে। যদি সেশনটি ভালো লাগে অবশ্যই লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট ক্লাসের যদি লিংক পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। ইউটিউবের নতুন অ্যালগরিদম অনুযায়ী যদি তুমি চ্যানেল সাবস্ক্রাইব না করো, দেন তুমি চ্যানেলের লিংকও কিন্তু, ভিডিওর লিংকও কিন্তু পাবে না। সো নিজের জন্য প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 8:30 প্রত্যেক ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।